এখনই ক্লাস শুরু করবেন। আমাদের মহারাজ মনির স্যার, আপনি স্যারের ক্লাস শুরু থেকেই রেকর্ডিংগুলো শুরু করবেন। ইনশাল্লাহ আমাদের যত দর্শক আছে এরা সবার পরেতে জয়েন করেন। এদিনের সমস্যা নাই স্যার, আপনার আলোচনা শুরু হলে রেকর্ডিং শুরু হবে। ইনশাল্লাহ শুরু করবেন স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আসছেন? উনি জয়েন করছেন? জি স্যার, জয়েন করেছেন স্যার। অনন্য মান্নান স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি অনন্য মান্নান। সুপ্রিয় বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের আলোচক, আমাদের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ অর্গাননের বিশেষজ্ঞ শ্রদ্ধেয় ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার এবং উপস্থিত ফোরামের অন্যান্য কর্মকর্তা এবং আজকের এই অনলাইন ক্লাস যারা দর্শক শ্রোতা আসছেন, সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম পবিত্র রমজান মাসেও ইবাদত বন্দিগির পাশাপাশি হোমিওপ্যাথির চর্চা, হোমিওপ্যাথির শিক্ষা যাতে আমাদের মধ্যে অব্যাহত থাকে, সেই লক্ষ্যে পবিত্র রমজান মাসেও আমাদের ফোরামের পক্ষ থেকে আলোচনা শিক্ষা কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। খুবই আনন্দের বিষয়, এই রমজানের বৈকালীন ক্লান্তি সত্ত্বেও শ্রদ্ধেয় ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার প্রতি বুধবার বিকাল 3টায় প্রায় 1 ঘন্টা ব্যাপী অর্গানন সহ হোমিওপ্যাথির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা ওনাকে প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে দেখলাম যে আমাদের বিওএইচএফ ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় ডাক্তার ফজলুল হক স্যার সাপ্তাহিক ভাবে তিনিও ম্যাটেরিয়ামেটিকার উপর আলোচনা করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা খুবই আনন্দিত যে আমাদের এই ফোরাম এই রমজান মাসের মধ্যেও অর্গানন ও ম্যাটেরিয়ামেটিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আলোচনা অব্যাহত রাখবে এবং রমজান মাসের পরেও আমরা আরো বেশি বেশি করে হোমিওপ্যাথি আলোচনা করতে সক্ষম হব, সবার কাছে সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকে শ্রদ্ধেয় নজরুল ইসলাম স্যার, উনি অর্গাননের শিক্ষক, অর্গানন বিষয়ে অত্যন্ত পারদর্শী এবং অর্গাননের প্রতিটি সূত্র আক্ষরিক অর্থে আলোচনা নয়, উনি ওনার নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব হৃদয় দিয়ে আমাদের বোঝাবেন, দর্শকরা ইনশাল্লাহ উপকৃত হবেন। তো শুরুতেই আমি এটা বলতে চাই যে অর্গানন ইদানিং অর্গানন বিষয়ে আমাদের হোমিওপ্যাথি সম্প্রদায়ের মধ্যে বেশ আগ্রহ এবং চর্চা লক্ষ্য করা যাচ্ছে। এটা অতীতে খুব একটা লক্ষ্য করা যাইতো না, যে কারণে হোমিওপ্যাথি একটা পরিশীলিত একটা নিয়মতান্ত্রিক উপায়ে চর্চার
বড় অভাব দেখা দিয়েছিল। অথচ এই অর্গানন, মহাত্মা হ্যানিম্যান, ম্যাটেরিয়া মেডিকা পিউরা লেখার পাশাপাশি অত্যন্ত গুরুত্ব সহকারে অর্গানন লিপিবদ্ধ করেছেন এবং এই অর্গাননের শুরুতেই উনি যে ঘোষণাটা দিয়েছেন সেখানে উনি বলেছেন, সকল যুগই সাক্ষী, চিকিৎসা শাস্ত্রের মতো আর কোন বিদ্যা এতটা অনুমান নির্ভর নয়। অতএব যে শাস্ত্রের উপর, যে উপর মানুষের মহামূল্যবান সম্পদ স্বাস্থ্য নির্ভর করে, তার ভিত্তি কতটা মজবুত তা পরীক্ষা করবার দাবি নিশ্চয়ই কোনো মানুষের কম নহে। এই পথে এই মহান দায়িত্ব আমারই উপর বর্তিয়েছে এবং এই পথে আমাকে আর কেউই সাহায্য করে নাই। এই পথে আমি যতই অগ্রসর হয়েছি, আমি ততই সত্যের আলোক রেখা দেখতে পেয়েছি এবং আমি যা সত্য বলে পেয়েছি তা আমি আমার বিভিন্ন লেখায় লিপিবদ্ধ করেছি, কতগুলি স্বনামে, কতগুলি বেনামিতে, এবং তাদের কোনো একটিকেও অভিজ্ঞতা এবং প্রাকৃতিক ভাবে সত্য বলিয়া প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি গ্রহণ করি নাই। এই পথে আমি যতই অগ্রসর হয়েছি ততই সত্যের রূপরেখা দেখতে পেয়েছি এবং আমার প্রতীতি জন্মেছে যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার রাজপথ যা নিয়ে আমরা গর্ব করি তার মধ্যে কোনো সত্যতা নেই। প্রকৃত সত্যটা এই প্রচলিত রাজপথ হইতে বহু বহু দূরে। হে চিকিৎসক সমাজ, তোমরা যারা নিজেদেরকে সত্যের সেবক, পীড়িত মানুষের সেবক বলিয়া গর্ব করো, তোমাদের প্রতি এখন দেখার বিষয় রইল যে তোমরা সেই কল্পনা ও খেয়াল প্রসূত বিদ্যা নিয়েই সন্তুষ্ট থাকো নাকি প্রকৃত সত্যের পথে অগ্রসর হও। এই প্রসঙ্গে আমি সবাইকে সতর্ক করে দিতে চাই যে আলস্য, আরামপ্রিয়তা ও অহমিকা থাকলে সত্যের সেবক হওয়া যায় না। এই হলো অর্গাননের 1810 সালের মুখবন্ধ। মহাত্মা হ্যানিম্যান আমাদের জন্য যে সদর্পে ঘোষণা দিয়েছেন, আমি মনে করি এইটা হোমিওপ্যাথির একটা রণসঙ্গীত। এটা আমাদের মন্ত্রের মতো মুখস্থ করায় শুধু নয়, হৃদয়ঙ্গম। তো ধন্যবাদ স্যার, এরপরে আপনি আলোচনা করেন স্যার। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা অরণ্য মান্নান স্যারকে। স্যার ভূমিকায় আমাদের মহান গুরু মহাত্মা হ্যানিম্যানের যে বাণী আমাদের পাঠ করে শুনিয়েছেন, সেই বাণী থেকে এক এক করে চুলচেরা বিশ্লেষণ করে আমাদের শ্রদ্ধেয় গুরু মহান শিক্ষক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার তার নিজস্ব অভিজ্ঞতা এবং নিজস্ব দর্শন অর্গানন অফ মেডিসিনের আলোকে তিনি বিশ্লেষণ করে আমাদেরকে দান করবেন। স্যার শুরু করুন স্যার। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় অনন্য মান্নান স্যারকে ধন্যবাদ, তিনি সুন্দর আলোচনা করেছেন। আমার আলোচনা হবে, আমি আগেই বলেছি, ধারাবাহিকভাবে আমি প্রতিটার সূত্র নিয়ে আলোচনা করব। আমার বিদ্যা যতটুকু আমি অর্জন করেছি,
আমি চেষ্টা করব সেইটুকু আপনাদেরকে দেওয়ার জন্য। যদিও এখন বয়স অনেক হয়েছে, অনেক কিছু এখন মনে রাখতে পারি না। তারপরেও আপনারা জানেন আমি বেশ কয়েকটা রোগে ভুগতেছি। তা তো মানসিকভাবে আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। মৃত্যুর আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বিভিন্ন আমার ইসলামিক কাজ, দৈনন্দিন কাজের পাশাপাশি হোমিওপ্যাথির উন্নয়নের ধারাবাহিকতায় নিজকে আমি জড়িত রাখতে চেষ্টা করব। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি এবং স্পষ্টতই শুনতে পাচ্ছি স্যার। সুন্দর। ধন্যবাদ। গতকালকে যায় যায় দিন পত্রিকায় আমি আমার এবং অধ্যাপক ডাক্তার ফজলুল হক সাহেব দুইজনের যৌথ উদ্যোগে একটি লেখা, হানেম্যানের উপর একটি লেখা তারা ছাপিয়েছে, যায় যায় দিন পত্রিকা। তো আমি যতটুকু লেখা দিয়েছিলাম এই লেখার 1/4 পত্রিকা ওয়ালারা ছাপিয়েছে। তারপরেও যতটুকু ছাপাইছে এই জন্য পত্রিকাওয়ালাদেরকে ধন্যবাদ। আমি আমাদের সভাপতির কাছে এই পত্রিকা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি এবং ওনার ইমেইলে আমি পাঠিয়েছি, নিশ্চয়ই উনি পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অন্যান্যরা ওনার কাছ থেকে সংগ্রহ করে নেবেন। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে আমরা 3 নম্বর সূত্রে এসেছি। আলোচনার আগে একটু বলতে চাই, দয়া করে আপনাদের কাছে আমার করজোড় করে অনুরোধ, আপনারা সময় মতো উপস্থিত হবেন। ঠিক 3টায় আপনারা আসবেন। আমি জানি আপনারা আমার চেয়েও বেশি বিজ্ঞ এবং পণ্ডিত, তারপরেও আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সময় মতো আসবেন। যদি না আসেন, মাঝখান দিয়ে যদি আসেন, তাহলে আমি স্টার্টিং এ কি আলোচনা করলাম তা তো আপনারা বুঝতে পারবেন না। আপনারা মাঝখান দিয়ে জয়েন করলেন। আমি জানি আপনারা এই সমস্ত সূত্র সম্বন্ধে অনেক কিছু জানেন, তারপরেও আমার থেকে যদি ছিটে ফোটা কিছু যদি আপনারা পান, যদি আপনাদের উপকার হয়, সেটা আপনাদের কর্মজীবনে আমার মনে হয় অনেক ভালো লাগবে এবং ভালোটুকু আপনি আপনার আরেক ডাক্তার বন্ধুকে শেয়ার করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সময় মতো আসবেন। আমি যখন কলেজে ক্লাস নিতাম, আমার ছাত্রছাত্রীরা আমার ক্লাসে অন্তত 90% ছাত্রছাত্রী উপস্থিত থাকতো এবং সময় মতো আসতো, সময় মতো আমি দরজা বন্ধ করে দিতাম। এখন আমি মনে করি আপনারা, আমরা সবাই ছাত্র, সবাই মাস্টার। আপনারা ডাক্তার মানে আপনারাও মাস্টার, আপনারাও জ্ঞানী গুণী। আপনাদের জ্ঞানকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি। কারণ রোগীর সাথে আপনারা যুদ্ধ করেন, যুদ্ধ করে কারেক্ট মেডিসিন সিলেক্ট করার জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন। সুতরাং অবশ্যই আপনারা জ্ঞানী। আলহামদুলিল্লাহ, এবার আসেন আমরা পুনরায় অর্গানম অ্যাপোরিজম নাম্বার 3। তাহলে অ্যাপোরিজম নাম্বার 3 তার স্টার্টিং এ ইন্ট্রোডাকশনে কি বলছে? রিকুইজিট কোয়ালিফিকেশনস অফ এ ফিজিশিয়ান।
একজন চিকিৎসক হতে গেলে তার কি কি গুণাগুণ থাকা প্রয়োজন, কি কি অভিজ্ঞতা থাকা প্রয়োজন, এই বিষয়গুলি হানেম্যান পয়েন্ট আউট করে দিয়েছেন, একদম ক্লিন কাট বিশ্লেষণ করে দিয়েছেন। তিনি প্রথমেই বলেছেন নলেজ অফ ডিজিজ, দ্বিতীয় বলেছেন নলেজ অফ মেডিসিন, তৃতীয় বলেছেন নলেজ অফ হাউ টু সিলেক্ট এ কারেক্ট রিমেডি, চতুর্থ বলেছেন হাউ টু প্রিপেয়ার দ্য মেডিসিন, তার মানে প্রিপারেশন অফ দ্য মেডিসিন। তারপরে বলেছেন জি হাউ টু পটেন্টাইজ দ্য মেডিসিন, কিভাবে ওষুধ শক্তিকরণ করবেন, এবং অ্যাপ্লিকেশন অফ দ্য মেডিসিন, আপনি ওষুধ রোগীর উপরে প্রয়োগ করতে গিয়ে আপনাকে ডোজ সম্বন্ধে, পটেন্সি এবং ডোজ সম্বন্ধে আপনাকে জানতে হবে। সর্বশেষ তিনি বলেন বড় প্রয়োজন, ইউ কান্ট ইমাজিন, আপনি রোগীর চিকিৎসা করতেছেন, অনেক সিমটমস আপনি পাইলেন, রোগীরা আপনাদেরকে লক্ষণ, আপনি ডাক্তার লক্ষণ অনুসারে ম্যাথমেটিকের বইয়ের সাথে মিলিয়ে, রেপার্টরি মিলিয়ে, আপনি কম্পিউটার মিলিয়ে আপনি কারেক্ট মেডিসিন সিলেক্ট করলেন, কিন্তু কাজ তো হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কোথায় আপনার কি সিলেকশনে রং? আপনি বারবার পরীক্ষা করে দেখতেছেন না, রং না, তারপরও কাজ হচ্ছে না। তার মানে কি কোথাও কোনো অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকল মানে কোথাও কোনো বাধা আছে। আমরা আজকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এখন আমি কি বললাম, নলেজ অফ ডিজিজ, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বিষয়গুলি আলোচনা করতে চেষ্টা করব। নলেজ অফ ডিজিজ, হানেম্যান ডিজিজ বলতে কি বুঝাচ্ছে, কি বুঝাতে চাইছেন, আর বর্তমানে সারা পৃথিবীতে যেই রোগগুলি মানুষের দেহের মধ্যে আছে, রোগ নামে মানুষের দেহের মধ্যে আছে, হানেম্যান কি সেগুলোর কথা বলতেছেন? হানেম্যান বলতেছেন যত প্রকার মডার্ন মেডিসিনে আপনি নিত্য নতুন যত প্রকার রোগের নাম শুনবেন, অবশ্যই এই রোগগুলি সম্বন্ধে আপনি জানবেন। এই রোগের কজেশন, ক্লাসিফিকেশন, সাইন এন্ড সিমটমস এবং কমপ্লিকেশন, প্রগনোসিস, আপনি সব কিছু জানবেন। আপনাকে জানতে হবেই, আপনি এই জানাটা একজন চিকিৎসক হিসেবে আপনার অত্যন্ত কর্তব্য। যেমন দেখেন, আমি আপনি যখন প্র্যাকটিস করি তখন রোগীরা এক গাদা প্যাথোলজিক্যাল রিপোর্ট নিয়ে আসে। প্যাথোলজিক্যাল রিপোর্টের মধ্যে এই রিপোর্টগুলি আমি বলবো, আমি জোর গলায় বলবো, আমাদের 80% ডাক্তার এই প্যাথোলজিক্যাল রিপোর্ট সম্বন্ধে কোনো ধারণা নাই, কিচ্ছু জানে না। 80%, আমি সবার কথা বলবো না, 80% ডাক্তার এই রিপোর্টগুলি জানে না। রোগীর সামনে যদি আপনি রিপোর্টগুলি না জানেন অথবা চুপ থাকেন, তাহলে রোগীরা আপনাকে কি মনে করবে? রোগীরা মনে তো করবেই যে আপনি ডাক্তার, আপনি সবকিছু জানেন, আপনি টিসি, ডিসি, এইচবি, ইএসআর এগুলার নর্মাল রেঞ্জ কত, এইটুকু যদি আপনাকে জানতেই হবে।
বা এই যে রোগগুলি, আপনার যে রিপোর্টগুলি, আপনি একটা আলট্রাসোনোগ্রামের রিপোর্ট সম্বন্ধে আপনি জানলেন না, তার ভবিষ্যৎ কি হইতে পারে এটাও আপনি জানলেন না, তাহলে যদি আপনি জানেন তাহলে আপনাকে কারেক্ট মেডিসিন সিলেক্ট করতে আপনি অনেক সহযোগিতা করবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা প্যাথোলজি রিপোর্টগুলি এবং প্যাথোলজি সম্বন্ধে আপনারা ধারণা নেবেন। আপনারা অবশ্যই এই রিপোর্টগুলি সম্বন্ধে জানবেন যে আপনার এই এবার হানেম্যান কি বলেছে, এই ডিজিজ কনসেপ্টে আপনারা ওষুধ দিতে যাবেন না। যেমন আমাদের রিক সাহেব যে তিনি ডিজিজ কনসেপ্টে অনেকগুলি ওষুধের তিনি ডিজিজ ওয়াইজ ওষুধের নাম উল্লেখ করেছেন। আমি অবশ্যই ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি মনে করেছেন এই ডিজিজে এই ওষুধগুলি কাজ করবে, সেই থেকেও আমরা একটু ধারণা সেখান থেকে আমরা পাই যে এই ডিজিজ এই ওষুধগুলি এই ডিজিজের উপরে কাজ করতে পারে, এই ধারণাটা আমরা পাই। কিন্তু এখন হানেম্যান আমাদেরকে সাবধান করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনারা ডিজিজের মধ্যে লক্ষণ খুঁজবেন, ডিজিজ সিমটমস গুলি আপনারা বের করবেন। হোয়াট ইজ টু বি কিউর, লেখা আছে হোয়াট ইজ টু বি কিউর, আমাকে কি ভালো করতে হবে, আমার ডিজিজের ভিতরে অন্তর্নিহিত লক্ষণগুলি, আমার বোথ ফিজিক্যাল মেন্টাল, আমার যে লক্ষণ ইন্টারনাল এক্সটার্নাল যে সাইন এন্ড সিমটমস যে লক্ষণগুলি, এই লক্ষণগুলিকেই আপনাকে প্রাধান্য দিতে বলেছে। আপনি সেই লক্ষণ অনুসারেই, ও যেমন অ্যালোপ্যাথি ডিজিজ ওয়াইজ ডাক্তার, উনি হার্ট স্পেশালিস্ট, লাং স্পেশালিস্ট, ওনারা এক একটা অঙ্গভিত্তিক ডাক্তার, এক একজন এক এক অঙ্গের ডাক্তার। আমাদের মধ্যে কিন্তু টোটাল অর্গানের মধ্যে এরকম অঙ্গভিত্তিক কোনো ডাক্তারের কোনো নির্দেশনা নাই, এবং ডিজিজ অনুসারে যে উনি ওই ডিজিজের এক্সপার্ট সেই হিসেবেও আমাদের অর্গানে নাই। কারণ একটাই, এটা হলো রোগীর দেহ মনে সকল ক্ষেত্রে যে অস্বাভাবিক লক্ষণগুলি বিচরণ করতেছে, সেই অস্বাভাবিক লক্ষণগুলি অনুসারেই ম্যাট্রিয়া মেডিকায় ওষুধ নির্দেশিত আছে। সুতরাং আমরা সেই লক্ষণ অনুসারেই ওষুধগুলিকে ফাইন্ড আউট করব। তাহলে নলেজ অফ ডিজিজ, অনেকে আবার মনে করে যে আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্ররা, তাদেরকেও আমি দেখেছি তারা ডিজিজ ভিত্তিক ডাক্তার হিসাবে নিজকে পরিচয় দিতে তারা খুব গর্ববোধ করে। এটা হলো যে এটা আমাদের দুঃখ কষ্ট যে এরা বা এই ধরনের ডাক্তাররা যারা লেখাপড়া করে আসছে, তারা যদি অর্গান অফ মেডিসিন ভালোভাবে পড়তো, বুঝতো, জানতো, তাহলে তাদের মধ্যে এই দাম্ভিকতা থাকতো না। আচ্ছা, এবার আসেন যে এখন আমরা আলোচনা করব নলেজ অফ মেডিসিন। মেডিসিন আমি গত বুধবার আলোচনা করছি, কিছুটা আলো ধারণা দিয়েছি যে ওষুধ সম্বন্ধে ধারণা। তো ওষুধ সম্বন্ধে যদি ধারণার কথা আসে, তখন আমার স্টার্টিং এ আসে যে এই ওষুধটা কোত্থেকে
কিসের থেকে এই ওষুধটা তৈরি, অর্থাৎ ভেহিকেলস, মেডিসিনাল ভেহিকেলস, ভেষজ দ্রব্যাদি, এইগুলা থেকে আমাদের বেসিক্যালি এই ওষুধগুলি তৈরি হয়। তাহলে দেখেন, আমরা ফার্মেসি পড়ে আসছি, কিন্তু কি করেছি আমরা? অর্গানন, ফার্মেসি, যাই বলেন না কেন, সবগুলি আমরা পরীক্ষার সময় আমরা নকল করে করে পরীক্ষা দিয়ে আমরা ফার্মেসি পাস করে আসছি। এবং শতকরা, আমি শতভাগ বলবো না, আমার দেখায় 95 থেকে 98% এই ছাত্র ছাত্রীরা তারা পরীক্ষার সময় শুধু নকল করে, তারা কি করে পরীক্ষার খাতায় নকল করে তারা পাশ করে যায়। এবার আপনি বলেন, আজকে আপনারা যারা আমার লেকচার শুনতেছেন তারা বুঝে দিয়ে বলেন আপনারা কিভাবে পাশ করেছেন? তাহলে বুঝবেন একটা ফার্মেসি একটা সাবজেক্ট, সেই সাবজেক্টে আমরা নকল করে আমরা যদি, এবং আমরা খুব একটা বেশি ক্লাসেও আমরা টিচারদের ক্লাসে অংশগ্রহণ করতাম না। আমরা এইভাবেই বছর মাসের পর মাস কলেজে না গিয়ে আমরা কি করতাম? আমরা নকল করে আমরা পরীক্ষা দিতাম। আচ্ছা, তাহলে দেখেন, আপনার সোর্সেস অফ দা মেডিসিন, উৎসটা আপনাকে জানতে হবে। তাহলে এই যে উৎসটা আপনি জানবেন, আমাদের কয়টা উৎস? 6টা উৎস। তাহলে প্ল্যান্ট কিংডম, অ্যানিমেল কিংডম, মিনারেলস, নোসোর্স, টার্কোর্স, ইনফন্ডার এবেলিয়া। তাহলে এই 6টা সোর্স থেকে আমাদের ভেষজগুলি আসে, আমরা ভেষজগুলি তৈরি করি। ম্যাক্সিমাম আমাদের ওষুধ তৈরি হয় প্ল্যান্ট কিংডম থেকে। তাহলে এবার আসেন প্ল্যান্ট কিংডম। এই যে প্ল্যান্ট কিংডম, তার মানে কি? আপনার প্ল্যান্ট কিংডমের এই ভেষজ থেকে, ওই গাছ থেকে আমাদের ওষুধগুলি আমাদেরকে প্রিপারেশনে আমাদের মাদার টিংচার তৈরি করতে হয়। আমরা মাদার টিংচার তৈরি করি, ট্রাইটুরেশনের মাধ্যমে আমরা আবার পটেন্টাইজড করি, ডাইলিউশনের মাধ্যমে আমরা অগ্রসর হই। এখন আপনি যে ভেষজটা, এই ভেষজের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। এই ভেষজের একটা গাছের কথা চিন্তা করেন, একটা গাছের শিকড় থেকে আপনার ওষুধ তৈরি হয়, গাছের বাকল থেকে ওষুধ তৈরি হয়, কাঠ থেকে ওষুধ তৈরি হয়, পাতা থেকে ওষুধ তৈরি হয়, ফুল থেকে ওষুধ তৈরি হয়, আবার এই ফুলটা ফ্লাওয়ারিং, বিফোর ফ্লাওয়ারিং, ফুল ফুটার পূর্বে আমাদেরকে সেই ফুলটার সংগ্রহ করতে হয়। বীজ থেকে আমাদের ওষুধ তৈরি হয়। তাহলে আপনি যদি মাদার টিংচার তৈরিতে পুরা গাছটা আপনার দরকার বীজ, আপনি বীজটা সহ পুরা গাছটা দিয়েই যদি মাদার টিংচার তৈরি করেন, তাহলে কি আপনার আসল ওষুধ তৈরি হবে? আপনি এবার আসেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? ইট ওয়াজ 1988। আমি তখন, আমরা কয়েক বন্ধু মিলে আমরা একটা ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি করেছি। তার নাম ছিল হেলাল অ্যান্ড কোম্পানি হোমিও ল্যাবরেটরিজ। তখন
হোমিওপ্যাথিক ডিগ্রি আন্দোলন চরম পর্যায়ে, কিন্তু আমার তো 4টা ডাল ভাত খেতে হবে। বন্ধু বান্ধবরা বলল যে চলো আমরা একটা ল্যাবরেটরি করি, কিন্তু আমার তো কোনো টাকা পয়সা নাই। যাই হোক, তারা বলল যে তোমার কোনো টাকা লাগবে না, আসো একটা ল্যাবরেটরি করি। ওকে, তারা কি করলো, আমাকে ডাইরেক্টর মার্কেটিং পদ দিয়ে তারা, আমরা 7 বন্ধু মিলে আমরা ল্যাবরেটরি করলাম। এখন এই ল্যাবরেটরি করার আগ পর্যন্ত হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে তৈরি হয়, কোত্থেকে তৈরি হয় বা ওষুধ সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা ছিল না। না ছিল অর্গানন বিষয়ে, না ছিল ওষুধ বিষয়ে, মেট্রিয়ামেডিকা বিষয়ে আমার তেমন কোনো ধারণা ছিল না। আচ্ছা, কিন্তু আমার ভিতরে একটা কৌতূহল ছিল যে ওষুধ কিভাবে তৈরি করে। আমাদের একজন কেমিস্ট ছিল, সেই কেমিস্ট হলেন হেলাল সাহেব। তিনি যে বক্স অ্যান্ড কোম্পানি নামে একটা পুরাতন কোম্পানি, আপনারা অনেকে জানেন, ওষুধ কোম্পানি, সেই কোম্পানির মালিকের ছেলে। আর একজন কেমিস্ট আনোয়ার সাহেব, এই 2 জনে ওষুধ বানাইছে। এখন আমার কিউরিওসিটি, এই ওষুধের কাঁচামালগুলি কিভাবে সংগ্রহ করে বা কিভাবে আমার কোম্পানিতে আসে। আমি দেখলাম যে যশোর, বেনাপোল ওই এরিয়ার 2 জন লোক, তারা কি করে, এই এই গাছগাছালিগুলি বা ওই মেডিসিনাল হার্বস গুলি বা আমার ভেহিকেল যা বলেন, আমার ভেষজ গুলি, তারা কি করে বস্তা ভরে নিয়ে আসে। তাদের কোন রকম লেখাপড়ার কোনো যোগ্যতা নাই। তারা ভারত থেকে চোরাই পথে এগুলা এনে আমাদের কোম্পানি সহ আর যত লোকাল কোম্পানি আছে সব কোম্পানিকে তারা এটাকে বলে হার্বস, এই হার্বস তারা সাপ্লাই দেয়। এখন দেখি বস্তার মধ্যে এক এক বস্তা, এটার নাম লাইকোপোডিয়াম, এটার নাম নাক্সভূমিকা, এটার নাম বেলেডোনা, এটার নাম ব্রায়োনিয়া। ওরা যা বলে তাই, তারা বলে লাইকোপোডিয়াম, আমরাও বলি লাইকোপোডিয়াম। তারা এইভাবে, তাহলে আমরা লেখাপড়ায় বিএইচএমএস ডিগ্রি নিতে যাচ্ছি তখন, অথচ সেই অশিক্ষিত মানুষগুলি তারা যেই নাম বলবে সেই নামটাই হলো ওষুধ। সেই নামটা বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টক্স, তারা যা নামে এরকম ভাবে বস্তার উপরে নাম ভরে ভরে তারা সাপ্লাই দেয়। তাহলে এই যে বইয়ের মধ্যে লেখা যে কখন কোন সিজনে ওষুধ বানাতে গেলে এই গাছগাছালি কালেক্ট করতে হবে, সেই সম্বন্ধেও তাদের কোনো ধারণাও নাই, আমাদেরও নাই। তাহলে এবার বুঝছেন যে ওই ওষুধগুলি দিয়ে আমাদের এই 2 কেমিস্ট তারা কি করত, ওষুধ তৈরি করত। ওষুধ মানে মাদার টিংচার। তাহলে মাদার টিংচার তৈরি, তখন আমার ভিতরে একটা মানে খুবই কষ্টদায়ক অভিজ্ঞতা আমার ভিতরে দিন দিন জাগরিত হতে লাগলো, যে এই অন্ধকারের মধ্যে ওরা যা বলে তাই, সেইগুলি ভেষজ, সেগুলি দিয়ে আমাদের ওষুধ তৈরি হচ্ছে, সেগুলোর নামই বেলেডোনা, ব্রায়োনিয়া। অথচ আমি নিজে দেখলাম না, জানলাম না, শুনলাম না, অথচ একটা অশিক্ষিত যারা হোমিওপ্যাথির সাথে সম্পৃক্ত না, তারা আমাদেরকে সাপ্লাই দেয়, যেটা টিল টুডে অদ্য পর্যন্ত চলমান। আমাদের বাংলাদেশে যতগুলি লোকাল হোমিওপ্যাথিক কোম্পানি আছে,
তাদের মাদার টিংচার তৈরি করার জন্য যত প্রকার হার্বস, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, মিনারেলস যা ওই মানুষগুলি সাপ্লাই দেয়, সেই মানুষগুলি যা সাপ্লাই দেয়, যা নাম বলে সেই অনুসারেই, ওই নাম অনুসারেই এই ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এবার বুঝছেন যে লোকাল মেডিসিনের এখানে কোনো বোটানিস্টেরও প্রয়োজন নাই, জুলজিস্টেরও প্রয়োজন নাই, কেমিস্টেরও কোনো প্রয়োজন নাই। মিস্টার এক্স বলল দিস ইজ ক্যালকেরিয়া ফস, ওকে, দিস ইজ ক্যালকেরিয়া কার্ব, ওকে, দিস ইজ সোডিয়াম ক্লোরাইড, ওকে। আবার বলল দিস ইজ অনিয়ন, এটাই এলিয়াম সেপা, ওকে। তারা বলল দিস ইজ বেলাডোনা, ওকে। তারা বলল দিস ইজ লাইকোপোডিয়াম, বাহ, ইট ইজ ওকে। এই অন্ধকারের মধ্যে আমাদের ওষুধ তৈরি হওয়া শুরু হয়ে গেল, এবং ওষুধ বানাইয়া তার নাম, তার পাত্রের মধ্যেও নাম লিখে দিলাম বেলেডোনা, ব্রায়োনিয়া, লাইকোপোডিয়াম। তারা যা বলেছে, তারা মানে ওই সাপ্লায়াররা যা বলেছে। তাহলে এবার বুঝেন নলেজ অফ মেডিসিন কাকে বলে। হানেম্যান কি বলছে? হানেম্যান বলছে তোমার ওষুধ তুমি তৈরি করো। এইবার আমার জীবনের এই বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করলাম। এরপরে পটেন্টাইজ। এখন আসেন পটেন্টাইজ। আমরা মাদার টিংচার থেকে আমাদেরকে পটেন্টাইজ দুই ভাবে করতে হচ্ছে। মাদার টিংচার থেকেও করতে হচ্ছে, ট্রাইট্রুশনের মাধ্যমেও আমাদেরকে পটেন্টাইজ করতে হচ্ছে। তাহলে এখন সেই পটেন্টাইজেরও আমি দেখলাম আলাদা ধরন। ইদানিং আমাদের বেশ কিছু কোম্পানি 30, 200, 1M, তারা 10M পর্যন্ত তারা কি করে পটেন্টাইজড করে। আমাদের অর্গাননের পটেন্টাইজড আর লোকাল ম্যানুফ্যাকচারিং এর পটেন্টাইজের সাথে কোনো সম্পর্ক নাই। এখানে আমার ওই কোম্পানির পিয়নরা যেভাবে পটেন্টাইজড করতো, এইভাবে বর্তমান বাংলাদেশে এইভাবে পটেন্টাইজড চলছে। যেহেতু আমি ডাইরেক্টর মার্কেটিং, সেহেতু আমি সারা বাংলাদেশ এই তথাকথিত এই ওষুধগুলি বিক্রি করার জন্য আমি সারা বাংলাদেশ চষে বেড়াতাম। এখন যেখানে এই বড় বড় ফার্মেসি গুলি আমি দেখতাম খুব আমার ডিমান্ড, আমার কোম্পানির ডিমান্ড খুব বেশি। এখন যেখানে যাই সেখানে আমাকে বলে যে রেক্টিফাইড স্পিরিট দিতে পারবেন, দিলে আপনার ওষুধ নিব। নয় না। আমি কি সেটা আবার কি? আপনি জানেন না ওষুধ বানাইতে রেক্টিফাইড স্পিরিট লাগবো? আমি কি হ্যাঁ, আমি তো জানি আমাদের কোম্পানিতে রেক্টিফাইড স্পিরিট ছাড়া এই মাদার টিংচার কিভাবে তৈরি হয়। তখন তারা বললো রেক্টিফাইড স্পিরিট দিতে হবে। আমি কি করবেন? রেক্টিফাইড স্পিরিট দিয়ে আমরা পটেন্টাইজ করব। আমরা ওকে দিব, অসুবিধা নাই। আমি এইভাবে অনেকগুলি আমাদের এই যশোর, খুলনা, ঝিনাইদহ এরকম বিভিন্ন অঞ্চলের ম্যাক্সিমাম ডাক্তারগুলির ডিমান্ড হলো যে রেক্টিফাইড স্পিরিট। এখন আমি ঢাকায় এসে বললাম, আমার কোম্পানির সবাইকে নিয়ে বসলাম। তারা বললো যে হ্যাঁ, রেক্টিফাইড স্পিরিট এটা পটেন্সি করতে, এটা পটেন্টাইজ করতে এটা লাগবে, মাদার টিংচার তৈরি করতে এটা লাগবে। সুতরাং যারা বলেছে তাদেরকে এটা সাপ্লাই দিতে হবে। আমি বললাম সাপ্লাই কেমনে দিবা? কোনো অসুবিধা নাই, আমাদেরকে দেখো না, আমাদেরকে যেভাবে রেক্টিফাইড স্পিরিট যারা সাপ্লাই দেয় তারাই দিবে। তার মানে
মনে করেন রেক্টিফাইড স্পিরিটের আমার হলো 18 বছরের 2 গ্যালন, কিন্তু শতে শতে গ্যালন আমার ল্যাবরেটরির ভিতরে ঢুকে যাচ্ছে অবৈধভাবে, অবৈধভাবে ঢুকে যাচ্ছে। সেটাও আমাকে দারুণভাবে নাড়া দিয়েছে, রেক্টিফাইড স্পিরিট অবৈধভাবে। আর অবৈধভাবে এটা যদি আমি গ্রহণ না করি তাহলে আমার কোম্পানি চলবে না। সুতরাং এই সমস্ত ডিস্টিলারি কোম্পানিগুলি যারা রেক্টিফাইড স্পিরিট বানায়, তারা বিভিন্ন ওষুধ কোম্পানিকে অবৈধভাবে সাপ্লাই দেয়। তারা আবার সবাইকে, আইন প্রয়োগকারী সংস্থা যা আছে এই ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্ট, পুলিশ, আবগারি, যা নার্কোটিক যা আছে সবাইদেরকে ম্যানেজ করি তারা এটা দেয়। যাই হোক, আমার অভিজ্ঞতা হলো কি, বিভিন্ন যারা যারা অর্ডার দিয়েছে রেক্টিফাইড স্পিরিট, আমরা আবার কি করতাম, বোতলে করে 8 আউন্স বোতল অথবা 1 পাউন্ড যে বোতল, এই বোতলের মধ্যে আমরা লেবেলের মধ্যে ওষুধের নাম লিখে বেলাডোনা 30, ব্রাইনিয়া 30 এরকম লিখে আমরা কি করলাম, এই রেক্টিফাইড স্পিরিট তাদেরকে সাপ্লাই দিতে লাগলাম। এবার আমি কি করলাম, আমার মনের ভিতরে একটা ধারণা সৃষ্টি হলো, আচ্ছা একটু আমরা একটা ইনকোয়ারি করে দেখি আমার কাছ থেকে তারা রেক্টিফাইড স্পিরিট গুলি নিয়ে কি করতেছে, তারা কি পটেন্টাইজ করতেছে না কি করতেছে। এইভাবে আমি যে সমস্ত দোকানে দোকানে সাপ্লাই দিয়েছি, এই সমস্ত দোকানে দোকানে আমি কয়েকটা দোকানে আমি ছদ্মবেশে আমি কি করলাম, আমি পরীক্ষায় নেমে গেলাম, সরজমিনে তদন্তে নেমে গেলাম ছদ্মবেশে, যাতে তারা আমাকে না দেখে। যে সমস্ত দোকানে আমি এগুলা সাপ্লাই দিয়েছি সেই সমস্ত দোকানে দেখি সন্ধ্যার পরে প্রচন্ড ভিড়, রোগীর ভিড়। তখন আমি দূরের থেকে গিয়ে দেখি যে এই যে এত রোগী, ডাক্তারকে খেয়ে ফেলবে এত রোগী। কিন্তু রোগীর চেহারা বা রোগীগুলিকে আমি অবজার্ভ করে দেখলাম, এদেরকে রোগী বলে তো মনে হয় না, লো ক্লাস মেন্টালিটির লোক বা লো ক্লাস ফ্যামিলির লোক বা বিভিন্ন জরাজীর্ণ অবস্থায় তারা এই জায়গার মধ্যে। আমি গিয়ে আস্তে দূর থেকে দেখি, ওই যে আমি যেই বোতলের রেক্টিফাইড স্পিরিট সাপ্লাই দিয়েছি সেই বোতল থেকে তারা কি করছে, ডাক্তাররা এই সমস্ত লোকদেরকে ছোট ছোট পলিথিনের ব্যাগে এই স্পিরিট ঢেলে আমার বোতল, আমার দেওয়া বোতল থেকে স্পিরিট ঢেলে তাদেরকে দিচ্ছে, আর তারা নিয়ে চলে যাচ্ছে। এইভাবে চলে যাচ্ছে। তখন আমি বললাম, নিজে নিজে প্রশ্ন করলাম যে তারা পটেন্টাইজ করার জন্য আমার কাছ থেকে স্পিরিট নিল, অথচ এই স্পিরিট এটা এরা রোগীর নামে এই সমস্ত জনগণকে তারা এই স্পিরিট সাপ্লাই দিচ্ছে, আর জনতাও এদের কাছ থেকে এই স্পিরিট নিয়ে যাচ্ছে। এর মধ্যে পুলিশেও দেখলাম যে পাহারা দিয়া এদেরকে পার করতেছে। তখন আমার মধ্যে প্রশ্ন আসলো যে এই আমার পটেন্টাইজ মেডিসিন, এই রেক্টিফাইড স্পিরিট, এই হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি এই রেক্টিফাইড স্পিরিট সাপ্লাই দিয়ে আমাকে বাদ হবে, আমি বাংলাদেশ মানুষের জীবনকে এভাবে শেষ করো। আর বিএসএমএস পড়ালেখা করতেছি এই রেক্টিফাইড স্পিরিট বিক্রি করার জন্য। আমি অন দি স্পট ডিসিশন নিলাম, যে আমি জানি না, আমি ডিসিশন নিলাম যে এই অবৈধ কাজ বা এই 2 নম্বরই ব্যবসার সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি জানি সেই মুহূর্তে কোম্পানি আমাকে বেতন দিত টাকা, আর আমার স্বামী স্ত্রী আমরা 2 বুঝেন 1300 টাকায়। আমি সাথে সাথে এই অবস্থা দেখে শুধু আমার ওয়াইফকে ফোন করলাম যে এই ঘটনা, আমি কি করব বলো। আমার মনের কথা বললাম, আমার ওয়াইফ আমার, এই ব্যবসা আমাদের দরকার নাই, আমরা না খেয়ে মরে যাব, তবু এই ব্যবসার সাথে আর সম্পৃক্ত থাকবো না।
আমি জানি এখন এই মুহূর্তে আমি চিকিৎসা করলে থেকে বেরোতে পারবো না, কারণ ততক্ষণে লক্ষ লক্ষ টাকা আমার মাধ্যমে এই মানুষগুলাকে বাকি দিয়ে লক্ষ লক্ষ টাকা কোম্পানির টাকা আটকিয়ে গেছে। কিন্তু জাহান নামে যাক, যা ইচ্ছা তাই হোক, আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে আমি আমার এমডি কে বললাম আমি থাকবো না। ঘটনা এই, এমডিও আমার সাথে একমত পোষণ করলেন। করার পরে আমরা এই 7-10 দিনের মধ্যেই, যেহেতু ডিসিশন আমার ফাইনাল, কেউ না থাকলেও আমি থাকবো না, তাতে আমার যা হবার হবে, আমি না খেয়ে মরে যাব, তবু আমি এটার সাথে আর থাকবো না, এই অবৈধ এই অন্যায় সাথে আমি আর থাকবো না। আমি উইদিন 7 days আমি কোম্পানি থেকে বিদায় হয়ে চলে আসলাম। সাথে আমার এমডি চলে আসলো, তারপরে আর একজন এস.এম. আরিফ খান রোকন, তিনি হলো কোম্পানি বিভাগ হয়ে গেল, চলে আসলো। আমি সোজা আমি আমার ওয়াইফ সহ আমি আমার জায়গায়, আমার বাসায় আমি চলে আইসা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহই রিজিকের ব্যবস্থা করবে, এই অবস্থায় আমি চলে আসছি। এটার আর ব্যাখ্যা আমি যাব না। এইভাবে আমাদের তথাকথিত ব্যবসায়িকরা, লোকাল ম্যানুফ্যাকচাররা এইভাবে সারা বাংলাদেশের অ্যাক্টিভিটি স্পিরিট সাপ্লাই দিচ্ছে। এবং ওষুধের নাম আপনারা জানেন, বোতলের মধ্যে বেলেডোনা, ব্রাইনিয়া 30-200 এইভাবে লেখা এগুলো সাপ্লাই দিতেছে, যাতে আইন প্রয়োগকারী সংস্থারা বুঝতে না পারে। আমরা আজ থেকে 1-1.5 মাস আগে কি দেখেছি, যে বগুড়ার পারুল হোমিও হল, সেখানে 16 পেপারে আসছে অ্যাক্টিভেট স্পিরিট দিয়ে 16 জন মানুষকে মেরে ফেলছে, কে? হোমিওপ্যাথিক ডাক্তার। এর আগেও এরকম আপনারা জেনেছেন যে ঢাকার বাইরে হোমিওপ্যাথিক লোকাল হোমিওপ্যাথিক ঘর থেকে এর অ্যাক্টিভেট স্পিরিটের মাধ্যমে খাইয়া 30 জন 40 জন লোক এইভাবে মরে গেছে। এখন এই যে মদের কারখানা সৃষ্টি করেছে, কারা করেছে? কিছু হোমিওপ্যাথিক ডাক্তার, হয়তো শতকরা 2 জন 3 জন, কিন্তু এটার টোটাল বদনাম পড়েছে কার উপরে? পড়েছে টোটাল হোমিওপ্যাথিক সমাজের উপরে, যে বদনামটা আজও আমরা বহন করি। সুতরাং এবার বুঝছেন তো নলেজ অফ মেডিসিন কি এবং আমাদের লোকাল ম্যানুফ্যাকচাররা কি করে। সেই জায়গার মধ্যে দেখভাল করার মতো কেউ নাই, কোনো বোটানিস্টও নাই, কোনো জুলজিস্ট নাই, কোনো কেমিস্ট নাই, কিচ্ছু নাই। এই হলো আমাদের দেশের। সুতরাং আপনাকে ওষুধ আপনাকে সিলেক্ট করার জন্য হানেম্যান বলেছেন যে মেডিসিন আপনাকে বানাতে হবে, পটেন্টাইজড করতে হবে, এই জ্ঞান আপনার থাকে। কারণ আপনার হাত দিয়ে লক্ষ লক্ষ রোগী আপনি ভালো করবেন। এই রোগীর 1 নম্বর অ্যাপোরিজম নম্বর 1 অনুসারে এই রোগীর সকল দায়ভার আপনার উপর, অথচ আপনি ওষুধ সম্বন্ধে কিছুই জানলেন না, তাহলে ওষুধ কেমনে কাজ করবে? সুতরাং আপনাকে ওষুধ সম্বন্ধে জানতে হবে। এবার আসেন কি আমি বলছি, হাউ টু তিন নম্বরে কি বলা হয়েছে, যে হাউ টু সিলেক্ট দ্য কারেক্ট রিমেডি। এই নলেজটা আপনার থাকতে হবে। কারেক্ট রিমেডি, হাউ টু সিলেক্ট, কিভাবে আপনি ওষুধ নির্বাচন করবেন, এইগুলা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী অ্যাপোরিজমে। হাউ টু সিলেক্ট দ্য কারেক্ট রিমেডি। তাহলে এবার বুঝেন কত বড় ব্রেনের দরকার একজন অ্যালোপ্যাথ ডাক্তারের। বেসিক্যালি একজন ভালো অ্যালোপ্যাথ ডাক্তার হইতে 20-30টা ওষুধ জানলে হয়, কারণ তাদের ডিজিজ কনসেপ্টে এক ওষুধ, এক অ্যান্টিবায়োটিক দিয়ে সব রোগের কাজ করে। আর কত বড় ব্রেনি, আমি সব জায়গায় বলি
এবং আমার ছাত্রদেরকে বলে আসছি, পৃথিবীতে যদি কোনো কঠিনতম সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টের নাম বা সেই প্যাথির নাম হোমিওপ্যাথি। এত বড় কঠিন বিদ্যা আর কোথাও নাই। অথচ আমার বাবা মা, আমাদের বাবা মায়েরা যে ছেলেটা অজ্ঞ, জানে না শুনে না, তাকে দেয় হোমিওপ্যাথি পড়তে। যার নাই তাকে দেয়, যা বাবা তুই এবার হোমিওপ্যাথি পড়তে যা। সে নকল করে হোমিওপ্যাথি পড়ে, আর পড়ে আইসা আমাদের তথাকথিত ম্যানুফ্যাকচাররা তারা প্যাটেন্ট টনিক কম্বিনেশন যে যা দেয় এগুলো দিয়ে চিকিৎসা করে। তাহলে আপনার দ্বারা কিভাবে রোগ ভালো হবে? আপনার দ্বারা তো রোগ ভালো হবে না। আপনি কিভাবে কারেক্ট রিমেডি সিলেক্ট করবেন? আপনার তো সে জ্ঞান নাই। আপনাকে টোটাল অর্গানন, ক্রনিক ডিজিজ, মেডিকা এগুলা সম্বন্ধে যদি আপনি না জানেন, তাহলে কিভাবে আপনি সত্যের পাদপীঠে উঠে আপনি একজন সেবক হতে পারবেন? তাহলে যারা আপনারা এই কাজগুলি করেন তারা প্রতিদিন এই গুনার ভাগীদার হচ্ছেন। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি কতটুকু শিখছেন আর কতটুকু আপনি জানলেন। এবার এই এই প্রেক্ষাপটে একটা উদাহরণ না দিলে আপনি বুঝতে পারবেন না। শুনেন, বাস্তব জীবনে আমরা তো আল্লাহর রহমতে অনেক প্র্যাকটিস করছি এবং করে আসতেছি। এখন অসুস্থতার কারণে রোগীরা ফোন দিলে যাই, নয় যাই না। একদিন একটা মহিলা রোগী ডেলিভারি হওয়ার পরে আমার চেম্বারে বাচ্চা নিয়ে আসছে। কি ঘটনা? স্যার, আমার তো কন্টিনিউয়াস 24 ঘন্টা পেশাব ঝরতেছে, আমার প্রস্রাব বন্ধ হচ্ছে না, কন্টিনিউ প্রস্রাব হচ্ছে, প্রস্রাব বন্ধ হচ্ছে না। আমি এই পর্যন্ত দুইজন হোমিওপ্যাথিক ডাক্তার দেখাইছি, তারা প্রথম আশ্বাস দিয়েছে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু কোনো ভালো হয় নাই। স্যার, আপনার কথা শুনে আপনার কাছে আসলাম। আমি এসে ওনাকে বললাম, এই জন্য কি আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন? কই যে স্যার আমার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট। আমি রিপোর্টটা দেখি পারফোরেশন অফ দ্য ইউরিনারি ব্লাডার। তার মানে কি? তার পেশাবের থলি ছিদ্র, পেশাবের স্থলিটা ছিদ্র। যেমন সাইকেলের ব্লাডার ছিদ্র হইলে যা হয়, সলিউশন ছাড়া সেই ব্লাডারকে পুনরায় রিপেয়ার করা যায় না। রিপেয়ার করতে গেলে তাকে ওই ছিদ্রটাকে বন্ধ করতে হয়। তাহলে আমাদের এই কেসটা কি? ইট ইজ 100% সার্জিক্যাল কেস। কোন ওষুধে আপনার এই পারফোরেশন বন্ধ হবে না। কিন্তু সামান্য কয়টা টাকার জন্য আপনারা হোমিওপ্যাথিক ডাক্তাররা কি করলেন? রোগীটাকে 3 মাস ঘুরাইলেন। আমি তাকে বুঝাই দিলাম, মা প্লিজ, এটা হোমিওপ্যাথিক ওষুধে ভালো হবে না, তোমাকে অ্যালোপ্যাথিক ডক্টর সার্জনের কাছে যেতে হবে। সার্জন এই ব্লাডারের উপরে একটা সলিউশন দিয়ে তোমার জোড়া লাগাই দিবে। সুতরাং আপনাকে বুঝতে পারছেন এবার প্যাথোলজি বা আপনার ডিজিজের বা আল্ট্রাসোনোগ্রাম আপনার কি উপকারে লাগে। আপনি তখন বলতে পারবেন যে এটা আমি ভালো করতে পারবো না। আমরা তো বিশাল আকারে বিজ্ঞাপন দেই যে আমরা গোল্ড স্টোন আমরা বের করে দিচ্ছি, আমরা হেপাটাইটিস বি ভাইরাস ভালো করতেছি, আমরা কিডনি স্টোন ভালো করতেছি। এই ব্যাপারে আমি আলোচনা করব সামনে অ্যাপোরিজম নাম্বার 7-এ। তখন আপনারা বুঝতে পারবেন যে হোয়াট ইজ ইট। আচ্ছা, এখন আসেন, আমি এইবার আপনাকে এক কথায় আমি বলে দেই, আপনাকে পটেন্সি এবং ডোজ সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে, জানতে হবে। পটেন্সি এবং ডোজ আপনি মনে রাখবেন। ওষুধ আপনার কে ভালো করে, ওষুধ আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, ওষুধ আপনাকে আরো বেশি অনারোগ্য করে। তাহলে 3টা কথা বললাম, অনারোগ্য, মৃত্যু এবং ভালো, একই ওষুধ। কেন? আপনি ডোজ চিনেন না, কতটুকু ওষুধের দরকার এই রোগীর ক্ষেত্রে তাও আপনি জানেন না। 30 লাগবো, 200 লাগবো, 1M লাগবো, 10M লাগবো, 50M লাগবো,
না 6th এডিশনের ওষুধগুলি লাগবে, কিচ্ছু ধারণা আপনার নাই। কারেক্ট, দ্য কেস ইজ ন্যাট্রাম সালভ, কিন্তু আপনি দিলেন দরকার ন্যাট্রাম সালভের 200 এর একটা ডোজ, সেখানে আপনি দিয়ে দিলেন 200 রিপিটেড ডোজ। তাহলে উল্টা বুমেরাং হয়ে গেল, উল্টা রোগীটা ভালো না হইয়া বরং আরো খারাপের দিকে চলে গেল। কেন গেল তার উত্তর আমি দিব অ্যাপরিজম নাম্বার 26। কারণ এই রিকুইজিট কোয়ালিফিকেশনস এর ব্যাখ্যা বিভিন্ন সূত্রে সূত্রে হানেমেন দিয়ে গেছেন। সুতরাং এবার আপনি বুঝছেন যে এই কারণে বলছে বাবা, অনেক ডাক্তাররা, আমার বিজ্ঞ অনেক হোমিওপ্যাথিক ডাক্তার, যে বিজ্ঞ জনদেরকে এখন আর আমি খুঁজে পাই না, বলছে বাবা ওষুধ নির্বাচন যদি করতে না পারো তাহলে রোগীকে প্লাসিবো সাইক্লিক দিয়ে বিদায় করো, তবুও ইনকারেক্ট মেডিসিন দিও না এবং রিপিটেড ডোজ দিয়া রোগীর জীবনকে শেষ করো না। লাস্ট আমি এবার আপনাদের সাথে আলাপ করব অবস্ট্যাকেল টু কিওর। অবস্ট্যাকেল টু কিওর এর আগে আমি বলেছি যে আপনাদের সিলেকশন ইজ কারেক্ট, কিন্তু আপনাদের রোগী ভালো হচ্ছে না। বাট হোয়াটস দ্য কজ বিহাইন্ড ইট? দুইটা উদাহরণ দেব। দুইটা উদাহরণের মধ্যে একটা উদাহরণ শুনেন আমার রোগীর ক্ষেত্রে, যে উত্তরা থেকে আমার এক রোগী তার বোনের জামাইকে নিয়ে আসলো আমার চেম্বারে। আসার পরে উনি হলেন একজন ইঞ্জিনিয়ার। কি নিয়ে আসলেন? ওনার নি জয়েন্টের নিচে বিশাল বড় একটা টিউমার। এখন উনি থাকে কোথায়? উনি থাকে দুবাইতে। দুবাইয়ের বিশাল ইঞ্জিনিয়ার, অনেক টাকার মালিক, এবং এটা আরো 10-15 বছর আগের ঘটনা। উত্তরাতে বাড়ি গাড়ি সব। তা আমার এক রুগী ওনাকে নিয়ে আসছে। আমার চেম্বার, আমার বেশভূষা দেখে সে খুব নিরুৎসাহিত হলো। যাই হোক, সেটা তার চেহারা ছবিতে আমি বুঝলাম। আচ্ছা, এইবার কি করলো? সে চলে গেল, আমার কাছ থেকে ওষুধ নিল না। শেষ পর্যন্ত আবার ওই রোগী, আরেকজন রোগী আইসা আমারে বুঝে যা ওনার বাসায় নিয়ে গেল। আমি কি করলাম? আমি রুগীর উপরে কোনো দোষ না দিয়া আমি ওনার উত্তরার বাসায় গেলাম। উত্তরার বাসায় গিয়া, যাই হোক, সেদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, ভালো ব্যবহার করেছে। এইবার আমাকে বলল যে, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার এই টিউমারটা কবে থেকে হয়েছে বা কিভাবে হয়েছে, আপনি আমাকে একটু খুলে বলেন। উনি বললেন, দুবাইতে আমার ওয়াইফ সহ থাকি, ওয়াইফ চলে আসছে, বাসায় আমি একা, আমি বাথরুমে পড়ে গেছি। বাথরুমে পড়ে আমার পায়ের মধ্যে, এই জায়গার মধ্যে অনেক বেশি আঘাত পেয়েছি। আমার অ্যাসোসিয়েট যারা ছিল তারা নিয়ে আমাকে সেন্সলেস অবস্থায় হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে তারা কি করলো, আমাকে সেই জায়গার মধ্যে তারা আমাকে লোকালি তারা এই জায়গার মধ্যে ওষুধ টষুধ দিয়ে আমাকে ছেড়ে দিল। এরপরে আমি তো ভালো হয়ে গেলাম, আসলাম। তার 7 দিন পরে এই জায়গার মধ্যে আস্তে আস্তে টিউমার ফর্ম করলো। আপনি এখন কেন? কাজে আমি এখন বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসছি এই কারণে যে দুবাইতে অনেক টাকা লাগে আর আত্মীয় স্বজন নাই, আমার নাকি এটা অপারেশন করতে হবে। এই বলছে বাংলাদেশে এসে কয়েকজন অর্থোপেডিক্স ডাক্তারকে সে দেখাইল। অর্থোপেডিক্স ডাক্তারকে দেখানোর পরে রেজাল্টটা কি হলো? তারা বললো আপনার এটা অপারেশন করতে হবে। এটা আপনার বোন টিবি হয়ে যাইতে পারে, বোন ক্যান্সার হয়ে যাইতে পারে। আমি কি করলাম? সম্ভবত সেদিন ছিল রবিবার। আমি কি করলাম? আমি তাকে আই ওয়াজ গিভেন হিম আর্নিকা মন্টেনা। তাহলে আমি বুঝছি যে তার অবস্ট্রাকশনটা কোথায়, আঘাতে তার অবস্ট্রাকশন। এজ এ রেজাল্ট বৃহস্পতিবারের মধ্যে, রোববার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের মধ্যে কি হলো? তার টিউমারটা চলে গেল, একদম ভালো হয়ে গেল। কারণ আমি তখন
মাথার মধ্যে নিয়ে এনেছি আর্নিকা, হাইপেরিকাম আর কোনিয়াম, এই 3টা ওষুধ। অনেক এটা কি হয়েছে, এটা একটা সিওডো ক্রনিক ডিজিজ, এটাকে ভালো করার জন্য, আঘাতের জন্য এই ওষুধগুলি। সুতরাং তাহলে এবার বুঝছেন, এখন অবস্টেকেল টু কিউর, আপনাকে বুঝতে হবে অবস্টেকেল টু কিউর কি জিনিস। তাহলে এইভাবে এই অবস্টেকেল টু কিউরের আমি আরো 5-7-10টা উদাহরণ আপনাদেরকে আমি দেওয়া উচিত, না দিলে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু আমার কষ্ট হচ্ছে, আমি আমার মোবাইলে দেখতেছি ভিউয়ার্স হলো আপনারা 13 জন, এখন এই মুহূর্তে 13 জন। কাকে আমি এই কথাগুলি বলবো, কাকে আমার এই অভিজ্ঞতাগুলি আমি শেয়ার করব? যে অবস্টেকেল টু কিউরে স্যার আমরা মনোযোগ দিয়ে শুনছি স্যার। আমি কাসিম, ডাক্তার আবুল কাসিম, রামপুরা, ঢাকা। মনোযোগ দিয়ে শুনছেন আর আমাকে মেসেজ দিয়েছে যে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। কারণ 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে বললেন, অথচ আমি 3:25-এ আমি আরম্ভ করেছি। তাহলে 1 ঘন্টার মধ্যে, তার মানে কি আর কোনো আলোচক আছে নাকি? আমি জানি না। আরেকটা ঘটনা বলি, তাহলে আপনাকে বুঝবেন। একদিন আমার এক ছাত্র কি করলো, আপনার মানিকগঞ্জ থেকে একটা মহিলা রোগী নিয়ে আসলো, ব্রেন টিউমার, এবং তার রিপোর্টে দেখলাম ব্রেন ক্যান্সার, এবং তারা টাইমও দিয়ে দিছে, সময়ও দিয়ে দিছে, এর মধ্যে সে চলে যাবে, এখন আর অপারেশনের কোনো জায়গা নেই। ব্রেন টিউমার as well as ক্যান্সার, ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, আমি কেস টেকিং করে আমি তো হতাশ। এইবার আমি চলে আসলাম কজেশন, আপনার ব্রেন টিউমার মা কেমনে হয়েছে একটু বলেন। এইবার সেই মহিলা এই কথাটা বলতে গিয়ে সে কি করছে, একবার স্বামীর দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, কথা বলে না। আমি বললাম যে বলেন, সে কথা বলে না। তখন আমি বুঝছি স্বামীর সামনে সে বলতে চায় না। আমি কি করলাম, হাজবেন্ডকে বললাম আপনি যান, আপনি চলে যান, আপনি আধা ঘন্টা পরে আসবেন, আমি ওনার সাথে আমার ব্যক্তিগত কথা আছে, যান। এইবার হাজবেন্ড চলে গেল। চলে যাওয়ার পরে মহিলা 5 মিনিট কাঁদছে, অজোরে কাঁদছে। কাঁদতে কাঁদতে সে বলল, স্যার কি বলবো, আমরা গরিব ঘরের মেয়ে, আপনারা আর বলবো কি, আমার এই ব্রেন টিউমারের জন্য দায়ী আমার স্বামী। আমি কেমনি? এই লোকটা প্রতি 2 দিন পর পর আমারে মারতো, আর মারার ধরন হলো আমার মাথাটা নিয়ে সে কি করতো, মাটির ঘর দেয়ালের মধ্যে মাথাটা নিয়ে বাড়ি মারতো। এই হলো তার মারার ধরন। এইভাবে বহুদিন সে আমাকে মারতো। সে হাতে মারতো না, লাঠি দিয়ে মারতো না, সে মাথাটা নিয়েই ওয়ালের সাথে বাড়ি মারতো, মাথাটা নিয়ে ওয়ালের সাথে বাড়ি মারতো। আজকে স্যার আমার এই অপরিচিত। তাহলে সব এতক্ষণ যা সিমটমস আমি কালেক্ট করলাম সব বাদ হয়ে গেল। বাদ হইয়া আমার সামনে চলে আসলো ওষুধ 3টা, কজ অফ দ্য ডিজিজ কি, তার আর্নিকা, তার হাইপেরিকাম আর কোনিয়াম। এই 3টা ওষুধ আমার মধ্যে, আমার মনের ভিতরে চলে আসলো। এখন আমার চিন্তা, এই আর্নিকায় কি তাকে ক্যান্সার ভালো করবে, ব্রেন টিউমার ভালো করবে, হাইপেরিকামে ভালো করবে? এখন আমি কি করব? এখন আমি স্থির সিদ্ধান্ত হলাম, হোয়াট এভার মেবি, রোগী মরে গেলে যাক, কিন্তু আমাকে অবস্টেকেল টু কিউর, আর কিউরের অবস্ট্রাকশনটাকে আমাকে আগে রিমুভ করতে হবে। সেই রিমুভ করতে গিয়ে যদি আর্নিকায় ভালো হয়ে যাবে, আর ভালো না হলেও আমি পরবর্তীতে তার ব্রেন ক্যান্সার ভালো করার একটা গাইডলাইন পাবো। আমি সিমটম ওয়াইজ তারপরে ওষুধ দিব, কিন্তু আমাকে আই হ্যাভ টু অ্যাকর্ডিং টু অর্গানম, আমাকে কজ অফ দ্য ডিজিজের মধ্যে আমার অনুসারে আমাকে দিতেই হবে। আমি আই ওয়াজ গিভেন হার আর্নিকা। আমার এখন মনে নাই আর্নিকা কোন পটেন্সি দিছি। আমি আর্নিকার পরে তাকে হাইপেরিকাম,
আর্নিকা হাইপেরিকাম, আর্নিকা কিছু কয়েকদিন চালালাম, এরপরে হাইপেরিকাম, আর্নিকা দেখি, তারপরে আবার চিন্তা করলাম যে অনেক না এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই জায়গার মধ্যে আছে, নার্ভের উপরে হাইপেরিকাম ভালো কাজ করে। ইউ কান্ট ইমাজিন, এই রোজার দিন আপনাদেরকে বলতে চাই আর্নিকা এবং পরবর্তীতে হাইপেরিকাম এই রোগীর ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার ভালো হয়ে গেছে এবং সেই মহিলা আজও সুস্থ। আর যেই ব্যক্তি এই রোগীটাকে নিয়ে আসছে স্টিল আজকে 15 বছর স্টিল সে আমার সাথে যোগাযোগ রাখে, আমিও যোগাযোগ রাখি, যে জিটকা মানিকগঞ্জে। তাহলে এবার দেখেন, তাহলে এবার বুঝছেন কজ অফ দ্য ডিজিজ। এবার আসেন আরেক আচ্ছা ঠিক আছে 4:30টার মধ্যে আমি শেষ করব। এবার আসেন আরেকটা আমি আপনাদেরকে অবস্টাকেল টু কিউর খেয়াল রাখবেন। শুনেন, ইদানিং কালে আমরা কি করি, আমাদের কাছে অনেক যুবক পোলাপাইন অথবা বিবাহিত ছেলেরা, তারা দেখবেন আপনারা যারা প্র্যাকটিস করেন তাদের সেক্সুয়াল উইকনেস নিয়ে তারা আসে। তাহলে সেক্সুয়াল উইকনেসের বিভিন্ন পর্যায়ে, একটা হলো অর্গানিক উইকনেস, অর্গানিক অর্গানটাই শেষ, তারপরে অর্গানটা ছোট, অর্গানটার কোনো ফিলিংস নাই, তারপরে যাইয়া তাদের যে সিমেনের কথা, এখন এই ফ্লুইড আর এই ডেন্সিটি এখন আর নাই, এরপরে তারা বিভিন্ন কমপ্লেইন নিয়ে আসে, 1 মিনিট 2 মিনিটের বেশি তারা থাকতে পারে না, তারা উঠে চলে আসে। এখন দেখেন আমাদের ওষুধ লাইকোকে বলা হয়েছে টনিক অফ দ্য সেক্স, কিন্তু লাইকো তো কাজ করে না, এবং সেক্সের অন্যান্য ওষুধগুলি যে বলা হয়েছে সেগুলো তো কাজ করে না। কেন কাজ করবে? আপনার তো অর্গানিক ড্যামেজটা কেন অর্গানিক ড্যামেজ হলো? এখন কেন আপনার লিঙ্গটা ছোট হয়ে গেল? লিঙ্গটা কেন এখন জোকের মতো এত ছোট হয়ে গেল? বা এরকম কেন উত্থান হচ্ছে না? লিঙ্গর শিরাগুলি কেন দেখা যাচ্ছে? লিঙ্গটা কেন চিকন হয়ে গেছে? আপনারা তো এবার সেই কজেশনে যান, সেই কজেশনে গিয়ে আপনি কি পাইলেন? আপনি যে রিপিটেড এই বাচ্চাটা ক্লাস 6 থেকে বা ক্লাস 5 থেকে মাস্টারবেশন করে আসতেছে, মাস্টারবেশন করতে করতে কন্টিনিউয়াস মাস্টারবেশন করে আসতেছে, করে সে কি করলো? ইনজুরি অফ দ্য অর্গান, ওই স্পেসিফিক অর্গানকে, তার রিপ্রোডাক্টিভ অর্গানকে সে কি করলো? শেষ করে দিল। বারবার ডেইলি 3 বার 4 বার করে সে তার ইজাকুলেট করতেছে, তার মাস্টারবেশনের মাধ্যমে, তার মাধ্যমে সে করে তার অঙ্গটাকে শেষ করে দিল। সেই শেষ অঙ্গকে আপনি কি লাইকো দিয়া জাগরিত করতে পারবেন? আপনাকে চিন্তা করতে হবে যে ইনজুরি, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইনজুরি। এটা না, এইখানে ইনজুরি বিভিন্ন ভাবে হয়েছে। বেসিক্যালি এই অর্গানটা হলো এখানে বোনলেস অর্গান, ইটস এ বোনলেস অর্গান। এই জায়গার মধ্যে আশেপাশে বোনের কোনো সম্পর্ক নাই। তাহলে বোনলেস অর্গানটাকে সে কি করলো? ইনজুরি করে ফেললো। এই জায়গার মধ্যে আমাদের যে ওষুধগুলি আছে এই ওষুধগুলিতে কাজ হবে না। আপনাকে যেতে হবে যে এই জায়গার মধ্যে ইনজুরি মেডিসিন, এই জায়গার মধ্যে আপনাকে পরিষ্কার, আপনি যদি বরিক দেখেন তাহলে আপনি বরিকের মধ্যে পেয়ে যাবেন বেলিস্পার, পেয়ে যাবেন আর্নিকা, আপনি পেয়ে যাবেন হাইপেরিকাম। এখন আসেন কেন্টের ভাষায় কথা বলে আমি শেষ করে দিয়ে দিতে চাই, তারপরে আমি যাব অবস্টাকেল টু কিউর। তাহলে এই যে অবস্টাকেল, তার হলো সেক্সুয়াল উইকনেস, অর্গানিক উইকনেস, তার যে অবস্ট্রাকশনটা সে সৃষ্টি করছে, সেই অবস্ট্রাকশনটাকে আপনাকে আগে দূর করতে হবে। সেই অবস্ট্রাকশনের জন্য আমি যে সমস্ত ওষুধের কথা বলেছি, অনেক সময় এই ওষুধগুলি ওয়ান সাইডেড ডিজিজ, এই ওয়ান সাইডেড ডিজিজ নিয়েও আমি পরে আলোচনা করব। তখন আপনি বুঝবেন যে এগুলা কি ধরনের। যে ক্যান্টের ভাষায় আমি আজকে যাইয়া ক্যান্টের বই পড়বেন, তাহলে আপনি বুঝবেন যে কি ক্যান্ট অ্যাগনাস ক্যাকটাস তার এই
এই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করতে গিয়ে এক জায়গায় তিনি বললেন যে আমার কাছে একটা মহিলা রোগী আসলো। কি মহিলা? বিবাহিত মহিলা রোগী আসছে। সেই মহিলাটা এসে বলল যে কেন্টকে বলল, আই হ্যাভ নো এনি সেক্সুয়াল থ্রিল, আমার কোনো সেক্সুয়াল ডিমান্ড নাই, আমার কোনো সেক্সুয়াল আগ্রহ নাই, এবং এটা আমার কাছে বড় বিরক্তকর, আমি তোমার হাজবেন্ডকে বুঝাতে পারছি না। তখন কেন বলল, মা তুমি কেন, তুমি কি করেছো তুমি? তখন সেই মহিলা বলল, আমি রিপিটেডলি হস্তমৈথুন করতাম। হস্তমৈথুন যে শুধু ছেলেরা করে তা না, হস্তমৈথুন মেয়েরাও করে। তাহলে রিপিটেডলি আমি হস্তমৈথুন করতাম, করতে 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 আমার এই অর্গান এখন ফিলিংসলেস, অর্গান এখন ফিলিংসলেস। তিনি কি করলেন? এই মহিলাকে অ্যাগনাস ক্যাকটাস দিলেন। দেওয়ার পরে তার ফিলিংস চলে আসলো, কনসিভ হয়ে গেল, বাচ্চা প্রসব হয়ে গেল। কিন্তু এবার বাচ্চা, এবার মায়ের ব্রেস্টে দুধ নাই। আবার মহিলা আসছে যে স্যার আমার বাচ্চা তো হয়েছেন কিন্তু এত দুধ নাই। তখন কেন কি করলেন? আবার অ্যাগনাস ক্যাকটাস দিলেন। দুধ যে নাই এটাকে বলা হয় ইংলিশে অ্যাগালেকটিয়া, তার মানে অনেক সময় দুধের নাই, আমরা তো পট করে দিয়ে দেই যে দুধ নাই, কেন দুধ নাই এইদিকে না তাকাইয়া দিয়ে দেই। এইবার আবার অ্যাগনাস ক্যাকটাস দিলেন, দেওয়ার সাথে সাথে তার ব্রেস্টে দুধ চলে আসলো। তাহলে এবার বুঝছেন, অবস্ট্যাকেল টু কিউর, অনেক সময় অবস্ট্যাকেল টু কিউরের মেডিসিনেই তার যে সিমটমস গুলি, এই সিমটমস গুলি দূরীভূত হয়। আর যদি নাও হয় তাহলে আপনাকে পরবর্তী মেডিসিনের একটা ক্লিয়ার গাইডলাইন দিয়ে দিবে। তাহলে আপনি এই অবস্ট্যাকেল টু কিউর আরো বহু উদাহরণ আমার কাছে আছে, আমি এগুলো আপনাদেরকে পরে বলবো, বিভিন্ন পরিজম আলোচনা করতে করতে আমি সেগুলি বলবো। যাই হোক, আজকে আপনাদেরকে আমি এই বিষয়ে যে চিকিৎসকের হোয়াট আর দা কোয়ালিফিকেশনস অফ এ ফিজিশিয়ানস, চিকিৎসকের কি কি গুণাবলী, এই গুণাবলীগুলি আপনারা অবজার্ভ করবেন, আপনারা দেখবেন, আপনারা ফলো করবেন। আর যদি আমার ক্লাস, আমার আলোচনা যদি আপনাদের ভালো না লাগে আমাকে জানাবেন, আমাকে বলবেন স্যার এইভাবে না এইভাবে আলোচনা করেন। আমি সেভাবে, আমিও বসে আছি আপনাদের কাছ থেকে শিখতে। আপনারা প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দেব। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের এই লাইভের মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি, যারা আমার আলোচনা শুনবেন দয়া করে আপনারা ঠিক 3টায় চলে আসবেন, 3টায়, এবং প্রতি বুধবার 3টায় আপনারা চলে আসবেন। এই যে দেখেন এখন দেখা যাচ্ছে ভিউয়ার 14 জন, মাঝখান দিয়ে পাইলাম 18 জন, কয়েকজন আবার চলে গেছে আবার আসছে। তাহলে লাভটা হইল আমার আলোচনা 1 ঘন্টা আলোচনা হইলে 1 ঘন্টা শুনবেন। আমি